ওদের যদি ক্ষমতা থাকতো তাহলে যখন 32 নম্বর ভাঙ্গা হচ্ছিল তখন হাজার হাজার 90% পুলিশের লোক তাদের, পুলিশ তো ব্যারাক থেকে বেরিয়ে আসার কথা। আমাদের নেত্রীর বাপের, আমাদের সবার বাপ, আমার বাপের চেয়ে বড় বাপ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে, এত বড় ধৃষ্টতা, এটা আমরা সহ্য করব না। তারা তো বন্দুক, রাইফেল, মেশিন গান নিয়ে চলে আসতো, একটা পুলিশও তো আসে নেই। এই যে খুনি ওয়াকারুজ্জামান কয়টা সৈন্য পাঠিয়েছিল, তারাও ভুয়া ভুয়া ধ্বনিতে তারা নীরবে ওখান থেকে চলে গেল। বাধা দেওয়ার মতো সাহস কারো হয় নেই। আওয়ামী পন্থীরা বাড়াবাড়ি করলে 32 নম্বর তো না, শুধু এই যে কলেজগুলোর নাম বদলিয়ে ফেলছে, হলের নাম, সমস্ত নাম, ফজিলতুন্নেসা, রাসেল, শেখ কামাল, শেখ জামাল, এই নামগুলো যে ধুয়ে মুছে ফেলে দিচ্ছে, শেখ মুজিবের মুরাল স্ট্যাচু ভেঙে দিচ্ছে, 32 নম্বর নিশ্চিহ্ন করে দিয়েছে। এটা একটা প্রপার্টি ভাঙানা, এটা হচ্ছে আরেকটা বয়ান, ভয়ঙ্কর বার্তা। বেনজিরের যদি ভয় দেখানোর মতো ক্ষমতাই থাকতো তাহলে তো পালাতো না, কোথায় আছে তাও আমরা জানি না। কোনো ভয়ঙ্কর টয়ঙ্কর কিছু না, এটা হচ্ছে পরাজিত শত্রুর একটা মরণ কামড় দেওয়ার প্রচেষ্টা, অপচেষ্টা। পুলিশের নিশ্চয় 90% লোক আওয়ামী লীগের, বা শতকরা 100 জনও হলেও আমি অবাক হতাম না। উনি 100 জন বললে আমি খুশি হতাম। তাহলে এই ইউনূস সরকার এই সংস্কারের নামে 100 ভাগকেই বাদ দিয়ে নতুন একটা পুলিশ বাহিনী গড়ে তুলতো, ছাত্র যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়ে, বা ভালো মানুষ নিয়ে। 90% হোক, 80% হোক, 100 ভাগ হোক, পুলিশ, বিচারক, সামরিক অফিসার, আমলা, এরা হচ্ছে হলুদের মতো, সব তরকারিতে দেয়া যায়। এরা যখন যে সরকার আসবে তাদেরকে সালাম দেবে, এবং তারা বলে আমরা তো রাজনীতিবিদ না, আমরা সরকারি কর্মচারী, যে সরকার থাকবে তার অধীনে কাজ করব। খুব নিরাপদ একটা স্টেটমেন্ট। এর আগে যা কিছু হয়েছিল আমাদের জোর করে করিয়েছে। আমি তো তামাক খাইনি, আমার হাত দিয়ে কেউ তামাক খেয়ে গেছে তাই আমার হাতে গন্ধ, এই অ্যাটিটিউড। তো এগুলো নিয়ে বেনজির, সে আমার ডাইরেক্ট ছাত্র ছিল হাওয়াই এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ মিলিটারি কলেজে, তখন সে ডিআইজি 2008 সালে। তো তখন থেকে দেখতাম একটা অ্যারোগেন্ট এবং একটা কথাবার্তার ভেতরে একটা ক্ষমতা তার কাছে চলে আসছে, বা তিনি ক্ষমতার সঙ্গে আছেন। তখন ফখরুদ্দিন মহিউদ্দিনের সরকার। তো এরা তো সুবিধাবাদী, এবং এদের মতো লোককে হাসিনার দরকার, এবং হাসিনার মতো সরকার এদের দরকার। একেবারে যেটাকে বলে রুহ দেখে ফেরেশতা দেওয়া, যেমন রুহ তার ফেরেশতা ওই রকম। এদের নিয়ে আলোচনা করার কিছু নেই, এরা সব অপরাধী, খুনি, প্রত্যক্ষভাবে মানুষ খুনের জন্য দায়ী হচ্ছে বেনজির আহমদ। সে পুলিশে থাকতে যে পুলিশের যে দুর্নীতি হয়েছে সেটার কথা বাদই দেন। তারা মেশিন গান কিনলো, পুলিশের মেশিন গানের কি দরকার? থানায় থানায় মেশিন গান বসানো, পুলিশের রাইফেলই যথেষ্ট। সেটা ম্যাজিস্ট্রেট যখন হুকুম দেবেন, রায়ট হচ্ছে, 144 ধারা ভঙ্গ হচ্ছে, যেটা 21শে ফেব্রুয়ারিতে হয়েছিল, ম্যাজিস্ট্রেট গুলি করার আদেশ দিলেন যখন তারা সেক্রেটারিয়েট বিল্ডিং এর উপর হামলা করছে, পাকিস্তানের আইন পরিষদে গিয়ে হামলা করছে, তো ওই রকম অবস্থায় পুলিশকে গুলি করার হুকুম দেন ম্যাজিস্ট্রেট। পুলিশ ইচ্ছা করলে এখন যে ছাদের উপর থেকে গুলি করছে, হেলিকপ্টার দিয়ে গুলি করছে, লোকজনকে মেরে ফেলে দিচ্ছে, এটা তো পুলিশের ডিউটির ভিতরে পড়ে না। রিমান্ড বলে জিনিস, কাউকে পিটাবেন, তাকে মারতে মারতে একেবারে শেষ করে দেবেন, এটাও পুলিশ কোডের ভিতরে এই জিনিসগুলো নাই। এখন সবকিছু লঙ্ঘন হয়েছে। বেনজির হাসিনার উপর দোষ চাপিয়ে দেবে, হাসিনা বেনজিরের উপর দোষ চাপিয়ে দেবে। আমি ব্যক্তিগতভাবে এই বেনজিরের নামটা জানি, এটাই আমার জন্য যথেষ্ট। আমার না জানলে আমি খুশি হতাম। এদের এই সমস্ত মনে করেন একটা টোকাই, পলিটিক্যাল টোকাই, পুলিশের টোকাই তো এরা। এদের কোনো প্রিন্সিপাল নাই, এদের দাদার নাম বলতে পারবে না, জিজ্ঞেস করেন তোমার দাদা কি করতো, এদের পিতৃ পরিচয় হয়তো দিতে পারবে, তো বড় জোর। এদের নিয়ে কি বলবেন? আমি যদি 5 ফেব্রুয়ারিতে যেটা ঘটলো, 6 মাসের এই অন্তর্বর্তীকালীন 6 মাস, এবং আমরা যদি অভ্যুত্থানের কথা ধরি,
সেই 2 দিন পরে কেন আজকে বলছেন ডক্টর ইউনূস, কেন সেই 5 তারিখে যেহেতু ছাত্ররা আমি ঘোষণা তোমার দিয়েই কথাতে এটা আসি, ভেঙেছে? আমি তোমার কথাতে প্রথমে বেনজিরের পর্বটা শেষ করি, যেহেতু নামটা বলে ফেলেছি। জি। এদের এত ঘৃণা করি যে এদের নাম নিলে বোধহয় অজু করতে হয়। এখন এই লোকগুলো এখন এটা তার আনুগত্য। হাসিনা হয়তো তার বলবে আওয়ামী লীগের লোকজন এত কিছু হয়ে গেল আপনি কিছু বললেন না। যদি কোনোদিন 10 বছর পরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন তার চিন্তা হচ্ছে তার সম্পত্তিগুলো উদ্ধার করা। আর তো কিছু না, সে তার এই বয়সে চাকরি করবে না। সম্পত্তির লোভ, মানুষের 99-100 বছর বয়স হলেও সে মরে যাবে 1 ঘন্টা পরে, তারপরও তার সম্পত্তির প্রতি লাভ, বাসনা, লোভ থাকে। ওই লোভেরই একটা বহিঃপ্রকাশ মাত্র, যে আমি আমার আখেরটা গুছিয়ে রাখি, আবার যদি ক্ষমতায় আসে তখন বলবে এই যখন হাসিনা পালিয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিল। আমি বঙ্গবন্ধু বলি না, আমি এখানে পরিচয় দেওয়ার জন্য বলছি, মুজিবের বাড়িটা ভেঙে দেওয়া হলো, তুমি তখন কিছু বলো নাই। ওইটা একটা রেজিস্ট্রেশন করে দিয়ে রাখলো বুড়ি ছোঁয়ার মতো। আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম, এই যে আমার ভিডিও। এর চাইতে এই ভিডিওর আর 2 পয়সা দাম নাই। ওদের যদি ক্ষমতা থাকতো, তাহলে যখন 32 নম্বর ভাঙ্গা হচ্ছিল তখন হাজার হাজার 90% পুলিশের লোক তাদের। পুলিশ তো ব্যারাক থেকে বেরিয়ে আসার কথা। আমাদের নেত্রীর বাপের, আমাদের সবার বাপ, আমার বাপের চেয়ে বড় বাপ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে, এত বড় ধৃষ্টতা, এটা আমরা সহ্য করব না। তারা তো বন্দুক, রাইফেল, মেশিন গান নিয়ে চলে আসতো। একটা পুলিশও তো আসে নেই। এই যে খুনি ওয়াকারুজ্জামান কয়টা সৈন্য পাঠিয়েছিল, তারাও ভুয়া ভুয়া ধ্বনিতে তারা নীরবে ওখান থেকে চলে গেল। বাধা দেওয়ার মতো সাহস কারো হয়নি, এখনো নাই। তবে আমি মনে করি 5 তারিখে যেটা ঘটেছে, 5ই অগাস্টের পরে 5ই ফেব্রুয়ারির এই ঘটনা আরেকটা খুবই ইম্পর্টেন্ট 5 তারিখ আমাদের ইতিহাসে। এটা প্রমাণ করে দিল যে বিপ্লবের আগুন নিভে যায় নাই এবং জনগণ বিপ্লবীদের সঙ্গে রয়েছে। ঢাকায় শুরু হলো, সঙ্গে সঙ্গে কুষ্টিয়াতে, সিলেটে, ঠাকুরগাঁওয়ে, বিভিন্ন জায়গায় এই যে পরিমাণ বাড়িঘর, কোথায় ওই হামিদদা, ওই যে প্রেসিডেন্ট ছিল যে হামিদদার বাড়ি কিশোরগঞ্জে, সেখানেও হামলা হয়েছে, আগুন দিয়েছে। তোফায়েল আহমদের বাড়ি কোথাকার পুরনো পাপি ভোলাতে, সেখানেও হয়েছে। এটাকে বলে স্পন্টেনিটি। এই মানে আমি পড়াতাম, কিন্তু এটা কি বাংলাদেশের জন্য ভালো হলো? মানে এটা, এই উদাহরণটা কি ভালো হলো? খুব ভালো কাজ হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে বিপ্লব এটা তো আর সাইক্লোন না, হঠাৎ করে চলে আসে তা না। এর আভাস পাওয়া যায়। যেমন সাইক্লোন আসলে 1 নম্বর মহাবিপদ সংকেত থেকে হতে হতে 10 নম্বর মহাসংকেত, ডিপ্রেশন হচ্ছে, এটা আমরা আভাস পাই। ভূমিকম্পটা এখনো বের হয়নি, আমরা জানি না। তবে বিপ্লব একটা পরিকল্পিত ব্যাপার, যেটা আমি আমার কালকের চ্যানেলে আমার শোতে বলেছি। মাও জেতুং বলেছিলেন যে রেভলিউশন ইজ নট এ ডিনার পার্টি, and preparation for a revolution is not inviting people for dinner at your house. বিপ্লব কোনো ডিনার পার্টি না, এবং এর প্রস্তুতি, মেহমান ডাকবেন আপনার বাড়িতে, রাত্রেবেলা খাবার দাওয়াত দিচ্ছেন, ওই নিমন্ত্রণ করা না। মাও জেতুং আরেকটা কথা লিখেছিলেন, এটা 1927 সালে, যে বিপ্লব খুবই কঠিন জিনিস, এটা কোনো সফট জিনিস না, খুব কষ্টের জিনিস, আরামের জিনিস না। সুতরাং এই কষ্ট করে এই ওরা যে এই বাড়িগুলো ভাঙলো, এর পেছনে কি উদ্দেশ্য? উদ্দেশ্য তো পলিটিক্যাল। বিপ্লব তো অরাজনৈতিক কারণে হয় নাই। হাসিনা করেছিল, তার বাবা এই বেআইনি ভাবে বাড়ি বানিয়েছিল, ওই জন্য বাড়িটা ভেঙে ফেলবো, তাহলে তো বহু আগে ভাঙতো। এটা হচ্ছে যে হাসিনার অনুসারীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে, তার এক বক্তব্য, সে বক্তৃতা দেবে, এতেই জনগণ উত্তেজিত হয়ে গেল। কেউ বা কারা, এর জন্য 5,000 লোকের দরকার পড়ে নাই, হয়তো 15 জন, 20 জন, 10 জন, 5 জন মিলে বলেছে এই যে হাসিনা বক্তৃতা দিবে, ওই দিন তোরা ওই বক্তৃতার সময় 32 নম্বরে আক্রমণ করে এই করো। রাত 10:50 শুরু হলো, বুধবার রাত 10:50 5 তারিখে। 6 তারিখের শেষেই পুরো বাড়িটা একেবারে মাটিতে মিশে গেল। এর পেছনে জনগণের রাগ, ক্ষোভ, এটা আছে।
এর চাইতে বড় যে জিনিসটা আছে আমরা দেখতে পারি না, চাই না। আমরা মনে করি এটা তো ল অ্যান্ড অর্ডারের একটা প্রবলেম। এই যে ঢাকা ট্রিবিউন পত্রিকার দালাল সম্পাদক জাফর সোবহান, রহমান সোবহান সাহেবের ছেলে, এই আওয়ামী পন্থী, খুবই সফিস্টিকেটেড। এদেরকে দেখলেই বুঝবেন না যে আওয়ামী পন্থী, খুবই সূক্ষ্ম। এদেরকে দেখলে আপনার মনে হবে না যে শাহরিয়ার কবির। এরা খুবই ভদ্রভাবে ভালো ইংরেজি লেখে, ভালোভাবে কথা বলে, কিন্তু পাকা দালাল অতিশয়। তার একটা আজকের একটা সম্পাদকীয় বেরিয়েছে, সে বলছে এই আমরা আইনের শাসন আমাদের বিঘ্নিত হচ্ছে। প্রথমে হাসিনা বদনাম করলো, 15 বছর উনি দুঃশাসন করেছেন, অত্যাচার করেছেন, মানুষ মেরেছেন, একথা বলেন। এবং সবচেয়ে খারাপ লাগে হাসিনা এখনো তার 15 বছরের দুঃশাসনের জন্য ক্ষমা প্রার্থনা করলো না। এক জায়গায় রহমান সোবহান, এই জাফর সোবহান বলছে না যে হাসিনা তো মানুষ খুন করেছে, তার তো বিচার করতে হবে, সে মাপ চাইলে আপনি মাপ করে দেবেন? সে 1000-এর থেকে 3000 মানুষ হত্যা করিয়েছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী দিয়ে, আওয়ামী থাকবে। আর কোনো মন্তব্য কিন্তু জাফর সোবহানদের মন্তব্যে পাবেন না। এই সূক্ষ্ম দালালেরা এটাকে একটা আইন শৃঙ্খলার ব্যাপার হিসাবে দেখছে। বিএনপির মেজর হাফিজ সাহেবও ওই রোগের আক্রান্ত হয়ে গেলেন। হয়তো উনিও বুঝতে পারছেন না there is a gulf of difference between crime and revolution. এই যে ব্রিটিশ আমলে, আমি শেষ করছি এই কথা বলেই, তিতুমিরের যখন সংগ্রাম হয় 1830-এর দশকে, তখন ব্রিটিশ নথিপত্রে লেখা থাকতো ক্রিমিনাল তিতুমির, ক্রিমিনাল ব্যান্ড অফ তিতুমির। সমস্ত সরকারি কাগজে, ক্রিমিনাল যত খবরের কাগজে, ওদের রিপোর্টে, সরকারি রিপোর্টে বারবার আসছে এরা সব ক্রিমিনাল, এরা সব টেরোরিস্ট, এরা এই মানে জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করছে, ব্রিটিশ সরকারকে তারা স্বীকার করে না। তো রণজিৎ গুহ নামে একজন খুব নামী প্রফেসর ছিলেন ইতিহাসের, 100 বছর বয়সে মারা গেলেন তিনি আমি তাকে খুব সম্মান করতাম। রণজিৎ গুহ একটা সিরিজ বের করেছেন, সাবঅর্ডিনেট স্টাডিজ। সাবঅর্ডিনেট স্টাডিজ নাম্বার 1, 1983-তে তিনি একটা লেখা লিখেছিলেন, দ্য প্রোজ অফ কাউন্টার ইনসার্জেন্সি। মানে ইনসার্জেন্সি মানে বিদ্রোহের দমনের যে প্রোজ, গদ্য, সেই গদ্যর বলতে উনি বুঝিয়েছেন ব্রিটিশ সরকারের পুলিশ রিপোর্ট, সরকারি অফিসারদের রিপোর্টে ডিসি, ম্যাজিস্ট্রেট, কমিশনার কি লিখছেন, ওইটাকে উনি বলছেন দ্য প্রোজ অফ কাউন্টার ইনসার্জেন্সি। তিনি দেখিয়েছেন বিপ্লবীদের সবসময় সরকার বলে এরা টেরোরিস্ট, এরা সমস্ত দুষ্কৃতিকারী। 71 সালের কথা আপনাদের মনে আছে, এই মুক্তিযোদ্ধাদেরকে ইনভেরিয়েবলি পাকিস্তানি পত্রিকাতে, যত রকম সরকারি প্রেস নোটে, রেডিও, টেলিভিশনের নিউজে বারবার বলা হতো 5 জন দুষ্কৃতিকারীকে পাকিস্তান সেনাবাহিনী হত্যা করেছে। এই দুষ্কৃতিকারীরা একটা ব্রিজ উড়িয়ে দিতে যাচ্ছিল, বা 5 জন দুষ্কৃতিকারী অমুক মুসলিম লীগের নেতা বা জামাত ইসলামী নেতাকে হত্যা করেছে। এই যে নিগেশন, আপনি বিপ্লবীদের বিপ্লবী বললেই তো বিপ্লব লেজিটিমেসি পায়। এদের ভাষায় এখন আপনি বেনজির বলেন আর ইউনূস সাহেব যেটা করছেন, এটা তার দায় সারা দায়িত্ব, যে সরকার প্রধান, এতগুলো বাড়িঘর ভাঙা হয়ে গেল, কিন্তু তার সরকার তো তাদের বিরুদ্ধে যেতে সাহস পেল না। আওয়ামী লীগও আসতে পারে নাই, সরকার পুলিশ পাঠাতে সাহস পায় নাই। আমি মনে করি এটার দ্বারা এটাই প্রমাণিত হয়ে গেল যে বাড়াবাড়ি করলে, আওয়ামী পন্থীরা বাড়াবাড়ি করলে 32 নম্বর তো না, শুধু এই যে কলেজগুলোর নাম বদলিয়ে ফেলছে, হলের নাম, সমস্ত নাম, ফজিলতুন্নেসা, রাসেল, শেখ কামাল, শেখ জামাল, এই নামগুলো যে ধুয়ে মুছে ফেলে দিচ্ছে, শেখ মুজিবের মুরাল স্ট্যাচু ভেঙে দিচ্ছে, 32 নম্বর নিশ্চিহ্ন করে দিয়েছে। এটা একটা প্রপার্টি ভাঙানা, এটা হচ্ছে আরেকটা বয়ান, এটা হচ্ছে একটা, যেটাকে আমরা বলি মানে যেটাকে ইংরেজিটা কি বলে, মানে একটা ডিসকোর্স। এই ডিসকোর্সটা হচ্ছে তারা ভার্সেস আমরা। তা আমি শেষ করছি এই কথা বলি যে এই কাজটা খুবই ভালো কাজ হয়েছে। এটা কোনো আইন অমান্য আন্দোলন না, এটা কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম না। বিপ্লবকে সবসময় সরকার ল অ্যান্ড অর্ডার প্রবলেম বলে,
যেগুলো সিপাহীদের ওই যে 1857 সালের যে বিপ্লব, সেটাকে বলছে সিপাহী মিউটিনি, সিপাহী বিদ্রোহ বলে ওটাকে, বিপ্লবকে বিদ্রোহ বলে আন্ডারমাইন করা হচ্ছে। ফলাফল কি হয়েছিল সেটা অন্য কথা। এখন আমাদের ফলাফল কি হবে আমরা জানি না, কোনোদিন আমরা মুক্ত হব কিনা। তবে আমি মনে করি এটা মুক্তির পথে একটা সবল পদক্ষেপ। ধন্যবাদ।